আচ্ছা, আজকে কি ক্লাস নিবে বলো তো? আচ্ছা, আজকে আমি এসেছি মূলত সাধারণ জ্ঞান পড়ানোর জন্য, যে খুব সহজে কিভাবে সাধারণ জ্ঞানগুলো মনে রাখা যায়, বিভিন্ন টেকনিক সহকারে কিভাবে আমরা মনে রাখতে পারবো, যাতে এই সাধারণ জ্ঞানের প্রতি যে শিক্ষার্থীদের যে ভয় আছে, যে সাধারণ জ্ঞান মনে রাখতে পারি না, অনেক সাল মুখস্থ করতে হয়, অনেক তথ্য জানতে হয়, সেই বিষয়গুলো খুব সীমিত সময়ের মধ্যে কিভাবে টেকনিক সহকারে শেখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, আজকে টপিক কি? আচ্ছা, কি টপিক হবে সেটা তোমাদের আমি একটা গজলের মাধ্যমে জানাই দিচ্ছি, যে আসলে তোমরা গেস করো যে আমি আজকে কোন টপিক নিয়ে পড়াইতে পারি। ওকে, আচ্ছা, তাহলে গজলটা আমি শোনাচ্ছি, জাস্ট একটা লাইন বলছি। ওকে, শিওর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। আশা করি সকলে বুঝতে পেরেছে যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে। সবাই একটু কমেন্টে জানাও আমি আজকে কোন টপিক নিয়ে তোমাদের সাধারণ জ্ঞান ক্লাসটি নেব। আচ্ছা, তুমি তো মানে খুব সুন্দর গজল গাওয়া দেখতেছি। আচ্ছা, না ভালো লাগলো আসলে গজলটা শুনে, আমার কাছে ভালো লাগলো। তো আজকে এই তোমরা এই জিনিসটাই তো গেস করবা, সাথে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি। আজকের এখন যে ক্লাসটা হচ্ছে সাধারণ জ্ঞানে তোমাদের ক্লাস, এই ক্লাসের উপরে কিন্তু আমরা এই ইংরেজির এই বইটা সম্পূর্ণ ফ্রিতে রাখবো তোমাদের জন্য। তোমাদের যে কোনো একজনের যে সব থেকে বেশি আজকে বন্ধুদেরকে মেনশন করবা, শেয়ার করবা এই ক্লাসে, তাদের মধ্যে থেকে একজনকে আমরা এই বইটা কুরিয়ার করে পাঠিয়ে দিব একদম তার সম্পূর্ণ অ্যাড্রেসে। তো তোমরা এই বইটা দিতে নিতে পারো। তোমরা জানো অলরেডি যে প্রত্যেকদিন ইউনিভার্সের পেজ থেকে আমরা সন্ধ্যা 7:30 এবং রাত 9টায় ক্লাস নেই। প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু না কিছু গিফট রাখি শিক্ষার্থীদের জন্য। তো আজকের এই সাধারণ জ্ঞানের ক্লাসে, যদিও সাধারণ জ্ঞানের ক্লাস, তারপর হচ্ছে আমরা বইটা রাখবো ইংরেজির আসপেক্ট সিরিজে, ইংলিশের টেক্সট একটা বই, এমসিকিউ এবং রিটেনের জন্য। তো তোমরা ক্লাসে এনজয় করো, আমি চলে যাচ্ছি। যদি কোনো অসুবিধা হয় ইনশাআল্লাহ আমি আরো বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন অন্তর, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে। তাহলে দেখো, ওকে, এখনো তোমরা কি গেস করতে পেরেছো যে আমরা আজকে কোন টপিক নিয়ে পড়বো? আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি তানিশা, আফরিন, উর্মি, তুমি কমেন্ট করেছো নদী। ওকে, ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক আছে। আজকে আমি যে গজলটি বলেছি সেখানে আমরা বুঝতে পেরেছি যে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কথা না বলে খুব সহজে কিভাবে এই বাংলাদেশের নদ নদী নিয়ে যে বিভিন্ন প্রশ্নগুলো আছে, বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল সেই বিষয়গুলো আমরা দেখব, এবং আমরা বিগত বছরের বেশ কিছু প্রশ্ন দেখব যা আসলে এই টপিকটি থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে প্রশ্ন আসে কিনা। তাহলে সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে আমাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান পড়বো আমরা খুবই ইজি ওয়েতে পড়বো, যাতে একবার সাধারণ জ্ঞান পড়লে সেই বিষয়টাকে আমরা পরবর্তীতে মনে রাখতে পারি, এবং আমরা যে সাধারণ জ্ঞানগুলো মুখস্থ করব সেগুলো যাতে পরীক্ষার হলে গিয়ে চোখ বন্ধ করলে যেন আমার মনে হয় যে আমি এটা এখানে পড়েছি, এটা এখানে পড়েছি, ঠিক সেইভাবে আমরা জিনিসগুলো দেখব। তাহলে এই যে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো পড়তে গেলে আমাদের মানচিত্র আবশ্যক, ঠিক তেমনই আজকের একটি টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। তাহলে এই টপিকটি পড়তে গেলে আমাদের একটি বাংলাদেশের ম্যাপ নিয়ে বসতে হবে। তাহলে যারা লাইভে আছো তোমরা একটু কষ্ট করো, যদি তোমাদের কাছে বাংলাদেশের মানচিত্রটা থাকে তাহলে তোমার মানচিত্রটা সামনে নিয়ে বসো, তাহলে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তী থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখন তুমি মানচিত্রে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি নদী, তাদের উৎপত্তি স্থল কিংবা তাদের মিলন স্থলগুলো তুমি ভালোভাবে মানচিত্রের মাধ্যমে দেখে রাখতে পারবে, তখন কি হবে, তুমি পরীক্ষার হলে চোখ বন্ধ করে প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে না, আমাকে তো ভাইয়া এটা পুড়িয়েছিল, এই নদীটার উৎপত্তি স্থল ঠিক বাংলাদেশের এইখানে, কিংবা এটার মিলনস্থল বাংলাদেশের এই জেলাতে, এই স্থানে। চোখ বন্ধ করলে কি তোমার মধ্যে কি একটা ভিজুয়াল ভিউ তৈরি হয়ে যাবে, তুমি খুব সহজে মনে করতে পারবে। এই জন্য কি করতে হবে, বাংলাদেশের মানচিত্রটা সাথে নিয়ে বসতে হবে। তাহলে আমরা কথা না বলে পড়াশোনায় চলে যাই, দেখি কি আছে। তাহলে আমিও দেখো তোমাদের একটা বিগত সালের একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে আসলে কেন আমরা নদ নদী এই টপিকটি পড়বো। এখানে দেখো একটা প্রশ্ন এসেছে, তিস্তা নদীর উৎপত্তি স্থল। তাহলে আমরা একটু দেখি যে তিস্তা নদীর উৎপত্তি স্থল, এটা পরীক্ষা এসেছে কি ঢাবি খতে 17, 18,
অর্থ কি সেশনে এসেছিল যে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়। তাহলে দেখো এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই নদ নদীগুলোর উৎপত্তি স্থল, তাদের মিলন স্থল, তারা কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা প্রশ্ন সলভ গুলো পরে করব, আগে কি করবো আমরা আসলে বাংলাদেশের প্রধান নদ নদীগুলো আছে সেগুলোর উৎপত্তি স্থলগুলো দেখে নিই, সেগুলো কোন জেলাতে প্রবেশ করেছে এবং তাদের মিলন স্থল কোথায় কোথায় সেই টপিকগুলো আমরা একটু দেখে আসি। তাহলে আমিও কি করছি, একটি মানচিত্র নিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে বাংলাদেশের একটি মানচিত্র নিয়েছি এবং এখানে কি 8টা বিভাগ দেয়া আছে। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখব, ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তাহলে ক্লাসটা একটু আমরা মনোযোগ সহকারে দেখি। তাহলে সর্বপ্রথম আমরা দেখব এই যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ থেকে ঠিক এই জায়গাটাতে দেখো এইখানে একটি জায়গা আছে যেটির নাম কি, যেটির নাম হচ্ছে কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। তাহলে আমরা একটু নোট করে নেব এবং পরবর্তীতে আমরা একটা স্লাইডের মাধ্যমে সেই বিষয়গুলো সবগুলো একসঙ্গে দেখবো। তার আগে আমরা মানচিত্র থেকে শিখে নেই যে আসলে কোন নদীগুলো কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে এবং কোন জেলাগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে এখানে একটি জায়গা আছে সেটির নাম হচ্ছে কি হিমালয়ের, আমরা একটু ছোট করে নোট করে নেই, সবাই একটু খাতা কলম নিয়ে বসি। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে কি হচ্ছে একটি নদী প্রবেশ করলো, সেটি কোন জায়গা দিয়ে, এই যে দেখো রাজশাহী বিভাগের এখানে একটি জেলা আছে, সে জেলার নাম কি, সে জেলার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। তাহলে মনে রাখি এই জেলার নাম হচ্ছে কি চাঁপাই নবাবগঞ্জ। তাহলে আমরা সংক্ষেপে চাঁপাই লিখে রাখি বোঝার সুবিধার্থে। তাহলে আমরা কি লিখলাম, এটা চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করলো। তাহলে এই প্রবেশের সময় বা প্রবেশের পূর্বে নদীটার নাম কি ছিল, এর নাম ছিল, ভারতীয় অঞ্চলের নাম ছিল কি গঙ্গা, যেটাকে আমরা কি করি যে হিন্দুদের কাছে কি এই গঙ্গা নদীটা একটি খুবই পবিত্র একটি নদী। তারা কি গঙ্গাতে স্নান করলে কি তারা একদম শুদ্ধ হয়ে যায়, তাদের কি এটা ধর্মমত বা ধর্ম বিশ্বাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটি চাঁপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো এবং চাঁপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পূর্বে তার নাম ছিল কি, তার নাম ছিল হচ্ছে, যদি আমরা দেখি তাহলে এটার নাম ছিল কি গঙ্গা। বিগত বছরে কিন্তু প্রশ্ন এসেছিল যে এরকম প্রশ্ন আসে যে কি, যে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করার পূর্বে তার নাম কি ছিল, তাহলে ভারতীয় অংশে তার নাম কি ছিল, গঙ্গা ছিল। তাহলে এটা আমরা নোট করে রাখবো। তাহলে আমরা দেখতে পারলাম এখানে কি গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ দিয়ে চাঁপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো বাংলাদেশে এবং প্রবেশ করার পর এটি এখান দিয়ে এসে ঠিক এই জায়গাটাতে এইখানে একটি জায়গা আছে বা একটা জেলা আছে, সেই জেলাটার নাম কি, সেই জেলার, আচ্ছা আমরা তাহলে পরে দেখবো। তাহলে আমরা কি দেখলাম, পদ্মা নদী চাঁপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কি দেখতে পারলাম যে চাঁপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে এটা গেল কি পদ্মা, তাহলে পদ্মা প্রবেশ করলো কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করলো কি গঙ্গা নামে বাংলাদেশে ঢুকে কি পদ্মা নাম ধারণ করেছে কি চাঁপাই নবাবগঞ্জের পর থেকে। তাহলে এটা গেল পদ্মা বা গঙ্গা দেখলাম। এখন ঠিক এই জায়গাটাতে আরেকটি জায়গা আছে, সেটির নাম হচ্ছে কি, সেটির নাম সিকিমের পার্বত্য অঞ্চল। মনে রাখো সিকিমের পার্বত্য অঞ্চল নোট করতে হবে। তাহলে এই জায়গাটার নাম কি, সিকিমের পার্বত্য অঞ্চল। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটি নদী প্রবেশ করলো কোন জায়গা দিয়ে, এই যে বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে। পঞ্চগড়কে এখানে আরেকটা জিনিস মনে রাখো, দেখো সাধারণ জ্ঞান পড়তে গেলে একটি টপিক পড়াতে গেলে কোন একটি টপিক চলে আসে অটোমেটিক। তাহলে এখানে দেখো, তাহলে এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় কিন্তু বাংলাদেশের কি সর্ব উত্তরের জেলা। তাহলে পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। এই পঞ্চগড় দিয়ে একটি নদী প্রবেশ করলো যার উৎপত্তি স্থল কি সিকিমের পার্বত্য অঞ্চল। সেই নদীটার নাম কি, সেই নদীর নাম হচ্ছে কি করতোয়া নদী। তাহলে আমরা মনে রাখি এখান দিয়ে কোন নদী প্রবেশ করলো, করতোয়া। এই করতোয়া নদী প্রবেশ করলো কোন দিক দিয়ে, এই যে বাংলাদেশের যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলা দিয়ে প্রবেশ করেছে। ওকে, তাহলে এটা গেল করতোয়ার ক্ষেত্র। এখন ঠিক এই জায়গাটাতে আরেকটি নাম আছে, সেটির নাম কি, ঠিক সেটাও কি এই সিকিমের পার্বত্য অঞ্চল। তাহলে সেই এই জায়গাটাতে যেটা আছে সেটা কি একই নাম।
তাহলে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে 2টি নদী উৎপন্ন হয়েছে। মনে রাখতে হবে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে কয়টি নদী? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে 2টি নদী প্রবাহিত হয়েছে। সেই নদীটিকে একটা দেখলাম হচ্ছে করতো, আরেকটি হচ্ছে তিস্তা নদী। সেটি কোন দিক দিয়ে প্রবেশ করলো? এদিক দিয়ে এসে ঠিক এই যে জায়গা দিয়ে। সেই জেলাটার নাম কি? সেই জেলাটার নাম হচ্ছে কি? সেটা হচ্ছে কি? নীলফামারী জেলা। তাহলে এটা কি জেলা? নীলফামারী। আমরা একটু লিখে নেই। নীলফামারী জেলা দিয়ে যে নদীটা প্রবেশ করলো তার নাম কি? তার নাম হচ্ছে তিস্তা নদী। তাহলে তিস্তা নদী মনে রাখো। তাহলে সেটি নীলফামারী জেলাতে প্রবেশ করলো তিস্তা নদী, এবং কি সেটা লালমিয়ার জেলা দিয়ে বের হয়ে গিয়েছে। ওকে, ক্লাস কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। সবাই ফ্রেন্ডদের মেনশন করো। এই যে দেখো আজকে কি গিফট আছে, সেটি হচ্ছে যে যত বেশি বন্ধুদের ইনভাইট করতে পারবে, মেনশন দিতে পারবে, শেয়ার করতে পারবে, তার জন্য কি অ্যাসপেক্ট সিরিজের একটি বই আজকে গিফট দেওয়া হবে। তাহলে সবাই সবার বন্ধুদের মেনশন করে দাও এবং কি আজকের ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা 3টা নদী নিয়ে আলোচনা করলাম, পদ্মা, করতো এবং তিস্তা নদী। এখন পরবর্তীতে আমরা আরো কিছু নদীগুলো দেখি যেখান থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো এই তিস্তা নদী থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন এসেছিল। এই যে দেখো আমরা আগের স্লাইডে কি দেখেছি যে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়। তাহলে আমরা কি বলতে পারি? এখন যদি আমরা দেখলাম তাহলে আমরা কি বলতে পারবো যে তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে কি সিকিম। দেখো সিকিমের পার্বত্য অঞ্চল। তাহলে কি হবে? এটার উত্তর কি হবে? সিকিমের পার্বত্য অঞ্চল। যেহেতু এখানে সিকিম দেওয়া আছে তাহলে আমরা সিকিমটাই কি করবো এখানে অ্যান্সার করব। এই জন্য কি পুরো টপিক জিনিসটাকে আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমি তোমাদের বললাম কি সিকিমের পার্বত্য অঞ্চল, এখানে কি দেওয়া আছে? শুধু সিকিম এসেছে এমসিকিউতে। তাহলে জিনিসটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তাহলে দেখো এই জন্য আমি বলছি যে অবশ্যই উৎপত্তি স্থল, মিলনস্থল এবং প্রবেশ পথগুলো বা কোন জায়গাগুলোতে প্রবেশ করেছে সে বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন আমরা দেখি, তাহলে আবার আমরা মানচিত্রে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। এখন দেখো তাহলে আমরা দেখলাম কি গঙ্গা দেখেছি, করতোয়া দেখেছি এবং কি তিস্তা নদী দেখলাম। এখন আমরা এই যে এই জায়গাটায় আরেকটা স্থান আছে যেটার নাম কি? যেটাকে বলা হচ্ছে কি? আচ্ছা, সবাই একটু কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এই জায়গাটা আরেকটি জায়গা আছে, সেটাকে কি বলা হচ্ছে? তিব্বতের কি কৈলাস শৃঙ্গের কি মানস সরোবর। দেখো নামগুলো কঠিন হলেও কি করতে হবে? আমাদের মানচিত্রের সাহায্যে খুব সহজে মনে রাখতে হবে যে আসলে সে জায়গাটি কোথায়। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এই তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে আরেকটি নদী উৎপত্তি হয়েছে। সেই নদীটি কি করলো? সেই নদীটি এখান থেকে চলে এসে এই যে রংপুর বিভাগের এই যে দেখো কুড়িগ্রাম জেলা, তাহলে সেটি কি কুড়িগ্রাম জেলাতে প্রবেশ করেছে। তাহলে এখান দিয়ে এসে কি করলো? কুড়িগ্রাম জেলাতে প্রবেশ করলো। সেই কুড়িগ্রাম জেলাতে প্রবেশ করার সময় তার পূর্ব নাম কি ছিল? সেটি হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ ছিল। তাহলে এটা কি ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র। তাহলে আমরা লিখে নেই এটার নাম কি? তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করলো কোন দিক দিয়ে? এই যে রংপুর বিভাগের কি নীল কি হচ্ছে? এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে এই যখন কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে এখানে আসলো, এদিক দিয়ে কি নীলফামারী জেলা দিয়ে কি চলে এসেছে? নীলফামারী দিয়ে এসেছে। এটা হচ্ছে কি তিস্তা নদী। এই তিস্তা এবং ব্রহ্মপুত্র এখানে মিলিত হয়েছে। মিলন স্থলগুলোকে আমরা পরে দেখছি, পরের স্লাইডে দেখবো। তাহলে এখন আমরা শুধু উৎপত্তি স্থলগুলো দেখে নেই। তাহলে ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তাহলে এটা গেল। এখন তাহলে আমাদের উত্তরের জেলাগুলো দেখলাম যে কোন কোন নদীগুলো প্রবেশ করেছে। এখন আমরা একটু বাংলাদেশের কি পূর্ব অঞ্চলগুলোতে চলে যাচ্ছি, পূর্বের অঞ্চলগুলোতে।
হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, তোমার বন্ধুদের মেনশন করো, শেয়ার করো। অবশ্যই কি আছে, আজকে তোমাদের জন্য একটা গিফট দেয়া আছে। ওকে, এখন দেখো এই যে এখানে একটা জায়গা আছে, সেটার নাম কি? তাহলে এগুলো আমরা একটু মুছে দিচ্ছি। ওকে, এখানে আরেকটি জায়গা আছে, সেটির নাম হচ্ছে কি? সেটির নাম হচ্ছে কি লুসাই পাহাড়, যেটাকে কি বলা হচ্ছে লুসাই পাহাড় বলা হচ্ছে। এখানে একটা নাম হচ্ছে কি লুসাই পাহাড়। সবাই একটু নোট করো। তাহলে লুসাই পাহাড়, এই লুসাই পাহাড় থেকে একটা নদী প্রবেশ করলো কোন দিক দিয়ে? এই সিলেট বিভাগ দিয়ে বা সিলেট জেলা দিয়ে প্রবেশ করলো। এখান থেকে দুইটা নদী উৎপন্ন হয়েছে, একটার নাম হচ্ছে সুরমা। এই যে নদীটা, এটার নাম হচ্ছে কি সুরমা নদী, সুরমা। এবং এই নদীটার নাম হচ্ছে কি কুশিয়ারা, কুশিয়ারা। তাহলে দেখো এই লুসাই পাহাড় থেকে দুইটা নদী উৎপন্ন হয়েছে, একটার নাম সুরমা এবং অন্যটা কি কুশিয়ারা নদী। এই সুরমা এবং কুশিয়ারা নদী দুটি একসঙ্গে এসে দেখো, এই দুইটা নদী এদিক দিয়ে এসে এই জায়গাটাতে নাম হচ্ছে কি হবিগঞ্জ। দেখো সিলেটের বিভাগের একটা জেলা, সেটা হচ্ছে কি হবিগঞ্জ জেলা। তাহলে জেলার নাম হচ্ছে কি হবিগঞ্জ। হবিগঞ্জ। তাহলে এই হবিগঞ্জ জেলাতে কুশিয়ারা এবং সুরমা নদী কি মিলিত হয়েছে। তাহলে আমরা বললাম মিলনের গুলো পরে দেখবো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে নদী দুটো মিলিত হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম। এখন আরেকটা নদী আমরা দেখি, সেটা হচ্ছে দেখো, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। ওকে, এই যে এখানে আরেকটা জায়গা আছে, সেটার নাম কি? দেখো আমরা কিন্তু জানি যে এই যে দেখো ভারতের ত্রিপুরা রাজ্য, এখানে এখানে কি ভারতের ত্রিপুরা রাজ্য, এখানে কি বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, তারপর এই জায়গাগুলোতে কি ব্রাহ্মণবাড়িয়ার পাশে হচ্ছে কি ভারতের ত্রিপুরা রাজ্য। তাহলে আমাদের দেখি, তাহলে যদি ত্রিপুরা রাজ্য পাশেই হয়, তাহলে কি এখান থেকে যে নদীগুলো উৎপন্ন হবে সেগুলো অবশ্যই ত্রিপুরা থেকেই আসবে। তাহলে এখানে আরেকটা নদী প্রবেশ করছে, সেটির নাম কি দেখি আমরা। তাহলে কি হচ্ছে, ওকে সবাই একটু মেনশন করে দাও। ঠিক আছে, এই যে জায়গাটি, এই জায়গাটির নাম কি ত্রিপুরা রাজ্যের কি হচ্ছে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। তাহলে মনে রাখো ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। পরীক্ষা কিন্তু আসবে। শুধু পরীক্ষা তোমার এমসিকিউ দিয়ে রাখতে পারে যে ডুমুর অঞ্চলে কোন নদী অবস্থিত বা কোন নদী উৎপন্ন হয়েছে ডুমুর অঞ্চল থেকে। তাহলে কি হচ্ছে, এই যে ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে একটা নদী প্রবেশ করলো, সেই নদীটার নাম কি দেখি আমরা। সেই নদীটার নাম হচ্ছে কি দেখো, এই যে এখানে ত্রিপুরা রাজ্যতে চলে এসে ঠিক এই জায়গাটাতে এখানে কি বাংলাদেশের একটি জেলা আছে, সেই জেলার নাম কি? সেই জেলার নাম হচ্ছে কুমিল্লা। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে কুমিল্লা জেলা, কুমিল্লা জেলা। এই কুমিল্লা জেলাতে যে নদীটা প্রবেশ করলো সেই নদীটার নাম কি গোমতী নদী। দেখো তাহলে কি হচ্ছে, কুমিল্লা দিয়ে কোন নদীটি প্রবেশ করলো? গোমতী নদী। আমরা একটা নোট করে নেই। তাহলে এখানে এটার নাম কি গোমতী নদী। এখন এই গোমতী নদী নিয়ে কিন্তু একটু কথা আছে, সেটা কি যে বিগত বছর প্রশ্ন এসেছিল যে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে। তাহলে মনে রাখো এই যে কুমিল্লার দুঃখ, সেটা হচ্ছে কি এই গোমতী নদী হচ্ছে কি কুমিল্লার দুঃখ। তাহলে এটাও কি আমরা একসঙ্গে দুইটা জিনিস মনে রাখলাম, নদ নদীর সাথে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কুমিল্লার দুঃখ কি বলা হচ্ছে? এই গোমতীকে বলা হচ্ছে কুমিল্লার দুঃখ। সবাই একটু নোট করতে হবে জিনিসগুলো, মনে থাকবে না। কুমিল্লার দুঃখ বলা হয়। তাহলে কুমিল্লার দুঃখ কাকে বলা হচ্ছে? এই যে কুমিল্লা জেলাতে একটা নদী আছে, সেটা হচ্ছে গোমতী নদী, যার উৎপত্তি স্থল কোথায়? ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। তাহলে সেই গোমতী নদী হচ্ছে কি কুমিল্লার দুঃখ বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এগুলো দেখলাম। তাহলে গোমতী নদী নিয়ে আলোচনা শেষ। আমরা একটু আরো নদী কিছু দেখি। ওকে, তাহলে এখন দেখো এখানে আরেকটা জায়গা আছে,
সেটির নাম হচ্ছে কি মিজোরামের লুসাই পাহাড়। তাহলে কি মনে রাখবো, মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়। কি বলা হচ্ছে, মিজোরামের লুসাই পাহাড়। ওকে, তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি মিজোরামের লুসাই পাহাড়। এখানে দেখো আমরা কিন্তু দেখেছিলাম কি যে সিলেট জেলাতে যে দুইটা নদী প্রবেশ করেছে, একটা সুরমা এবং কুশিয়ারা, ওটাও কিন্তু কি ছিল, লুসাই পাহাড় থেকে ছিল। কিন্তু এই মিজোরামের লুসাই পাহাড়ের এখান থেকে যে নদীটা প্রবেশ করবে সেটা হচ্ছে কি কর্ণফুলী। সে কর্ণফুলী নদী কিন্তু কোথা থেকে, লুসাই পাহাড়ের লং লেহ। এই লং লেহ জিনিসটা মনে রাখতে হবে, লং লেহ এটা কি একটা অঞ্চল। তাহলে এই লং লেহ অঞ্চল থেকে একটা নদী কোথা দিয়ে, এই যে রাঙামাটি জেলায় প্রবেশ করলো, যেটার নাম কি, সেটার নাম হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী। দেখো এই কর্ণফুলী নদী নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে কর্ণফুলী নদী কি, কর্ণফুলী নদী হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। পরীক্ষার প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি, তাহলে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। তাহলে আমরা কি দেখতে পারলাম, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ের লং লেহ অঞ্চল। তাহলে সেটা প্রবেশ করলো কোথা দিয়ে, প্রবেশ করেছে এখানে একটি জেলা, সেটার নাম কি, রাঙামাটি। মনে রাখো রাঙামাটি দিয়ে প্রবেশ করেছে। তাহলে রাঙামাটি দিয়ে প্রবেশ করলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম, দেখো আমরা বেশ কয়েকটা নদী নিয়ে আলোচনা করলাম। এখন আর দুই একটা নদী দেখবো আমরা শুধু, দেখো ওকে, সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও, শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদের মেনশন করে দাও। এখন দেখো এখানে একটি জায়গা আছে, সেটি হচ্ছে কি মিয়ানমারের কি একটা আরাকান অঞ্চল বা আরাকান পাহাড়। তাহলে মনে রাখি এইখানে একটি জায়গা আছে, সেটির নাম কি আরাকান পাহাড়, আরাকান পাহাড়। এই আরাকান পাহাড় থেকে দুইটি নদী উৎপন্ন হয়ে তারা কি বাংলাদেশে প্রবেশ করেছে। এই আরাকান পাহাড়টা কোথায়, এটা হচ্ছে মিয়ানমার বা মায়ানমারে অবস্থিত। তাহলে এই আরাকান পাহাড় থেকে দুইটা নদী প্রবেশ করলো, একটার নাম হচ্ছে কি সাঙ্গু। সে সাঙ্গু নদী যে প্রবেশ করলো তার নাম কি সাঙ্গু, আমি একটা লিখে নেই। তাহলে সাঙ্গু নদী প্রবেশ করছে কোথা থেকে, আরাকানের পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করলো বান্দরবান জেলা দিয়ে। মনে রাখতে হবে বান্দরবান জেলা। তাহলে বান্দরবান জেলা দিয়ে সাঙ্গু নদী বাংলাদেশে প্রবেশ করলো, এবং এই আরাকান পাহাড় থেকে আরেকটি নদী প্রবেশ করেছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, মনে রাখো কক্সবাজার। তাহলে এখানে কি আরেকটা জিনিস আমরা শিখলাম, সেটি হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কি কক্সবাজার। এই কক্সবাজার জেলা দিয়ে আরেকটা নদী প্রবেশ করলো, সেটার নাম হচ্ছে কি নাফ নদী। তাহলে মনে রাখতে হবে নাফ নদী, নাফ নদী। তাহলে এই আরাকান পাহাড় থেকে দুইটি নদী প্রবেশ করলো বাংলাদেশে, একটা হচ্ছে সাঙ্গু নদী, সেটা হচ্ছে বান্দরবান জেলা দিয়ে, এবং অন্যটি হচ্ছে কি নাফ নদী, যেটা কি কক্সবাজার জেলা দিয়ে প্রবেশ করেছে। পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এসেছিল যে কি মায়ানমারের সাথে, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে কি সীমান্তবর্তী নদী কোনটি, সেখানে কি হবে, সেটা উত্তর হবে কি নাফ নদী। এই নাফ নদী মায়ানমার এবং বাংলাদেশকে কি করেছে, পৃথক করেছে। তাহলে দেখো এই টপিকগুলো কি, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদের। তাহলে দেখো আমরা দেখলাম কি এখানে নাফ নদী এবং সাঙ্গু নদী দেখলাম, এখানে আরেকটা নদী আমাদের দেখতে হবে, সেটা দেখো আমি একটু মুছে দিচ্ছি এখানে বোঝার জন্য। এই যে এখানে একটা নদী আছে, সেটাকে এই যে জেলাটা, এই যে এইটুক জেলার নাম কি, এইটুক হচ্ছে খাগড়াছড়ি জেলা। দেখো এই খাগড়াছড়ি জেলা থেকে একটি নদী উৎপন্ন হলো। প্রশ্ন এসেছিল যে বাংলা একমাত্র বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশে কি শেষ, সেই নদীটার নাম কি, বিগত বছরের প্রশ্ন এসেছিল। তাহলে সেই নদীটার নাম কি, হালদা নদী। দেখো বাংলাদেশের একমাত্র নদী যেটি হচ্ছে কি বাংলাদেশের সে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে কি তার কি শেষ হয়েছে, সেই নদীটার নাম কি, সেটা হচ্ছে এই খাগড়াছড়ি জেলায় একটা নদীর নাম আছে, সেটা হচ্ছে কি হালদা নদী। দেখো হালদা নদী, এই হালদা নদী কি হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়, এটা এই জেলার নাম কি খাগড়াছড়ি।
তাহলে জেলাটার নাম হচ্ছে কি খাগড়াছড়ি। প্রবেশ মুক্তি খাগড়াছড়ি জেলায় কি হালদা নদী প্রবেশ করেছে কোন দিক দিয়ে? খাগড়াছড়ি জেলাতে প্রবেশ করেছে। তাহলে এই হালদা নদী বাংলাদেশের কি একমাত্র নদী যেটি কি বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশেই শেষ হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। এবং এই হালদা নদী নিয়ে যদি আমরা আরেকটু জানি, সেটা হচ্ছে কি এই হালদা নদী হচ্ছে কি একমাত্র নদী যেটা কি মৎস্য অভয়ারণ্য বলা হয়। অর্থাৎ এই নদীটার পানি এত ভালো যে এখানে কি যে কোনো মাছকে খুব সহজে ডিম পারে এবং কি বাচ্চা উৎপন্ন করে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? মৎস্য অভয়ারণ্য বলা হচ্ছে। মনে একটু তাহলে লিখে রাখো, মৎস্য অভয়ারণ্য পরীক্ষা কিন্তু আসে। তাহলে এটা কি হবে? হালদা নদী হচ্ছে মৎস্য অভয়ারণ্য। তাহলে হালদা নদী হচ্ছে কি মৎস্য অভয়ারণ্য নামে এটা পরিচিত। তাহলে দেখো আমরা নদীগুলো দেখলাম এবং তাদের উৎপত্তি স্থলগুলো দেখেছি। এখন মিলন স্থলগুলো আমরা পরে দেখে নেই। তার আগে দেখো আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এই যে এখানে আমি খুব সুন্দর করে দেখো স্লাইডে সে নদীগুলো কি করেছি উল্লেখ করে দিয়েছি, যাতে কি তোমরা আরো সহজে মনে রাখতে পারো যে কোন নদীগুলো কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে এবং কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। এই স্লাইডটা অবশ্যই তোমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমরা আরেকটু একটু রিভাইজ করে নিচ্ছি। কি পদ্মা, সেটা হচ্ছে কি পদ্মা তাহলে কি করছে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবেশ করেছে। আমরা মনে রাখো, দেখো আমি দেখো খুব সহজে চোখ বন্ধ করে কিন্তু মনে রাখতে পারছি কি যে কোথায় এটা হচ্ছে কি বাংলাদেশের কি উত্তরের জায়গা থেকে আসছে, সেটা কি উত্তর পশ্চিম থেকে। তাহলে সেটা কি হবে? পদ্মা কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করলো। তারপর কি আছে? মেঘনা নদী। মেঘনা নদী আমরা পরে দেখবো, মেঘনা নদী এখনো উৎপন্ন হয় নাই। তারপর কি আছে? তিস্তা। তাহলে তিস্তা কোন জায়গাতে প্রবেশ করলো? বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে প্রবেশ করেছে, লালমনিরহাট দিয়ে বের হয়ে গিয়েছে। তাহলে নীলফামারী জেলাতে প্রবেশ করেছে। এর উৎপত্তি কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। প্রবেশ মুখ কি নীলফামারী জেলা। তারপর কি আছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে এবং প্রবেশ পথ কি কুড়িগ্রাম জেলা। তারপর কি আছে? নাফ নদী। নাফ নদীতে বললাম মায়ানমারের মধ্যবর্তী কি আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। প্রবেশ পথ কি কক্সবাজার, একদম বাংলাদেশের দক্ষিণের জেলা। তারপর কি আছে? করতোয়া। এই করতোয়া এবং কি তিস্তা দুইটা কিন্তু একই, তাহলে একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিমের পার্বত্য অঞ্চল। কিন্তু করতোয়া প্রবেশ করলো কোন দিক দিয়ে? পঞ্চগড় জেলা দিয়ে প্রবেশ করেছে, এটা মনে রাখো। এবং হালদা নদী, যেটা বললাম কি একমাত্র মৎস্য অভয়ারণ্য এবং একমাত্র নদী যেটি বাংলাদেশে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে তার শেষ হয়েছে, সেটার নাম কি হালদা নদী। এটা কোথায়? বদনাতলি পর্বত শৃঙ্গ। এটা হচ্ছে কোথায়? খাগড়াছড়িতে অবস্থিত বদনাতলি পর্বত শৃঙ্গ খাগড়াছড়ি জেলাতে প্রবেশ করেছে। এবং কি সাঙ্গু নদী, সেটাও কি আরাকান পাহাড়। তাহলে এই যে দুইটা নদী নাফ নদী এবং কি সাঙ্গু, এই দুইটা কি একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, আরাকান পাহাড় থেকে। এবং যেটা বললাম কর্ণফুলী, সেটা কি মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন এবং কি প্রবেশ মুখ রাঙামাটি জেলা। তাহলে দেখো আমরা যে মানচিত্র দেখলাম কোন জায়গাটি কোন জায়গায় অবস্থিত সেগুলো কিন্তু আমরা দেখেছি মানচিত্রের মাধ্যমে। এখন যদি তুমি শখটা মনে রাখো, তুমি কিন্তু খুব সহজে মনে করতে পারবে যে আসলে এই জায়গাটা বাংলাদেশের এই পাশে, পদ্মা নদী বাংলাদেশের এই পাশে, গঙ্গা নামে ঢুকলো চাঁপাইনবাবগঞ্জ দিয়ে চোখ বন্ধ করে আমি বলতে পারছি। তারপরে কি করতোয়া নদী কোন দিক দিয়ে ঢুকলো? করতোয়া নদী সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে প্রবেশ করলো কোন জায়গা দিয়ে? পঞ্চগড় জেলাতে প্রবেশ করলো। তারপর কি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আরেকটি নদী প্রবেশ করলো, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে তিস্তা নদী। সেই তিস্তা নদী প্রবেশ করলো কোন দিক দিয়ে? বাংলাদেশের কি উত্তরের জেলা নীলফামারী জেলাতে প্রবেশ করেছে। দেখো আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারছি যে কোন জায়গায় কোন জায়গাগুলো অবস্থিত এবং কি বাংলাদেশের কোন জেলাগুলোতে সেই নদীগুলো প্রবেশ করেছে। ঠিক তোমাদের কি করতে হবে? এইভাবে মানচিত্রের মাধ্যমে প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল, তাদের প্রবেশ পথ এবং মিলন স্থলগুলোকে মনে রাখতে হবে। তাহলে কি খুব সহজেই মনে থাকবে, পরীক্ষা হলে গিয়ে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, হ্যাঁ ঠিক আছে, রাঙামাটি। তাহলে দেখো আমরা উৎপত্তি স্থলগুলো দেখেছি, এখন পরের স্লাইডে আমরা দেখব। তাহলে এখন আমরা কিছু এমসিকিউ সলভ করে আসি। দেখো যে উৎপত্তি স্থল নিয়ে আমাদের কি স্থল নিয়ে আমাদের কি বেশ কিছু নদী আছে, সেগুলো দেখো। এই যে আমরা 2 নম্বর একটা টপিক দেখো, কোন নদী বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানায় অবস্থিত। এখন একটু কষ্ট করে ভাইয়ারা আমাকে একটু কমেন্ট করো যে 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। ক নম্বরে কি দেওয়া আছে? কর্ণফুলী। খ নম্বরে কি আছে? বি নম্বরে কি মাতামুহুরী। সি নম্বরে নাফ। ডি নম্বরে সাঙ্গু। এখন আমাকে একটু কষ্ট করে এসএমএস কি করো, কমেন্ট করো যেখানে কি হবে।
কোন নদী বাংলাদেশ এবং মিয়ানমার সীমানায় অবস্থিত? একটু ভাইয়ারা আমি হ্যাঁ ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো কি হবে উত্তর, বলো কি হবে, কোন নদী বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানায় অবস্থিত? 2 নম্বর উত্তর কি হবে? এ বি সি ডি। তাহলে বুঝতে পারো তোমরা এতক্ষণ কিরকম ক্লাস বুঝেছি, একটু সবাই একটু কমেন্ট করো প্লিজ। ওকে, আসাদুল্লাহ বলছো 2 এর সি। নাজনিন ঝুমুর তুমি বলছো 2 এর সি। তারপর ইয়ামিনা বিনতে মাহমুদ সি। ওকে, রূপা ইসলাম বলছো 2 এর গ। ঠিক আছে, সুন্দর, সবাই কমেন্ট করছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে দেখো আমরা যে দেখলাম কি, এই যে বাংলাদেশ এবং মিয়ানমার দিয়ে যে নদীটা প্রবেশ করলো বা সীমানায় যে অবস্থিত, সেটির নাম কি? সেটি হচ্ছে নাফ নদী। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে নাফ নদী। নাফ নদীর উৎপত্তি স্থল কোথায়? সেটি হচ্ছে কি, সেটি কোন দিক দিয়ে প্রবেশ করলো দেখো, এই যে আরাকান পাহাড় থেকে এখান দিয়ে প্রবেশ করে কি কক্সবাজার জেলা দিয়ে প্রবেশ করেছে। তাহলে নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত একটি নদী। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই উৎপত্তি স্থল নিয়ে। এই যে দেখো আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমরা পড়েছি, বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? দেখো আমি কিন্তু একটু আগে তোমাদের বলেছি যে বাংলাদেশের কি একমাত্র কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে কি পরিচিত? এখন সবাই একটু আমাকে কমেন্ট করো 4 নম্বর উত্তর কি হবে? কোন এ নাম্বার কি আছে? হালদা, বি নম্বরে মেঘনা, সি নম্বরে যমুনা, ডি নম্বরে পদ্মা। এখন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করো যে কি হবে, এই 4 নম্বর প্রশ্ন উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করো। সবাই একটু দ্রুত কমেন্ট করে। হ্যাঁ, ইয়ামিন মাহমুদ বলছো 4 এর এ, আসাদুল্লাহ 4 এর এ। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। নাজনীন 4 এর এ বলছো। দেখো আজকে যে বিষয়গুলো পড়াচ্ছি তোমরা পরীক্ষায় বসলে কিন্তু এই জিনিসগুলো মনে পড়বে, যা আসলে এই টপিকগুলো ছিল। এখন কি হবে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়, এর বাইরে কি প্রশ্ন আসে না। বিগত বছরের প্রশ্ন সলভ করছি আমরা। দেখো বিগত বছরে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল, এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, লামিয়া বলছে 4 এর এ। ওকে, রূপা 4 এর এ। তাহলে দেখো ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে কি, এটা হচ্ছে হালদা নদী। তাহলে হালদা নদী হচ্ছে কি, এটিকে কি বলা হচ্ছে? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হচ্ছে, এবং এটি একমাত্র নদী যেটিকে বাংলাদেশে উৎপন্ন হয়েছে এবং কি বাংলাদেশেই শেষ হয়ে গিয়েছে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, এটাও কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে যে বাংলাদেশের একমাত্র কোন নদীটি বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এমসিকিউ দেখি। এই যে দেখো তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? দেখো আমরা কিন্তু দেখেছি তিস্তা নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে কি সেটা প্রবেশ করলো নীলফামারী জেলাতে, প্রবেশ করে কি লালমনিরহাট জেলায় প্রবেশ করেছে। এখন প্রশ্ন হলো তিস্তা বাঁধ, যেটাকে কি বলা হচ্ছে তিস্তা ব্যারেজ বলা হয়, সেটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এখন একটু সবাই একটু কমেন্ট করো তো 6 নম্বর উত্তর কি হবে? হ্যাঁ ঠিক আছে, 6 নম্বর বলো, 6 এর উত্তর কত হবে? দেখি বাংলাদেশের জেলাগুলো সম্পর্কে তোমাদের কেমন ধারণা। নাজনীন বলছো 6 এর বি, রূপা 6 এর খ বলছো। ওকে, সবাই কমেন্ট করো কি হবে। আমি আগেই বলেছি, ক্লাসের শুরুতে আগেই বলেছি কি করতে হবে, সাধারণ জ্ঞান পড়তে গেলে অবশ্যই আমাদের সামনের টেবিলে কি থাকতে হবে? 2টা মানচিত্র, একটা হচ্ছে বাংলাদেশ মানচিত্র এবং একটি আন্তর্জাতিক মানচিত্র। এই 2টা মানচিত্র সামনে নিয়ে বসতে হবে এবং কি সাধারণ জ্ঞান পড়া শুরু করতে হবে। যদি মানচিত্র ছাড়া তুমি সাধারণ জ্ঞান পড়তে যাও তাহলে কোনো কিছু কি মনে রাখা সম্ভব হবে না। ওকে, তুমি বলছো 5 এর বি, ঠিক আছে, 5 এর বি না 6 এর বি, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, সাইদা জান্নাত বলছো 6 এর বি। তাহলে কি হবে, আমাদের উত্তর কি হবে? লালমনিরহাট। দেখো আমার বাসাও কিন্তু লালমনিরহাটে। তাহলে এই লালমনিরহাটে কিন্তু কি তিস্তা ব্যারেজ বা তিস্তা বাঁধ অবস্থিত। তাহলে লালমনিরহাট জেলায় অবস্থিত কি তিস্তা বাঁধ, এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন।
তাহলে আমরা আরেকটা এমসিকিউ দেখে আসি। এই যে দেখো 8 নম্বর প্রশ্ন কি এসেছিল, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়। দেখো এই জন্য আমি বলছি যে অবশ্যই উৎপত্তি স্থলগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে যে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় হবে। এখন সবাই একটু কমেন্ট করতে, কি হবে, তিব্বতের মানস সরোবর, লামার ভাইমার পর্বত, আসামের লুসাই পাহাড়ের লংলেহ, সিকিমের পার্বত্য অঞ্চল, এটা কি হবে একটু বলো তো। 8 নম্বর উত্তর কত হবে, এ বি সি ডি, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ সবাই একটু 8 নম্বরটা কমেন্ট করো, কি হবে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়, ক নম্বর কি আছে, এই নাম্বার আছে তিব্বতের মানস সরোবর, বি নাম্বার হচ্ছে লামার ভাইমার পর্বত, সি নাম্বার কি আসামের লুসাই পাহাড়ের লংলেহ, এবং কি ডি নাম্বার কি সিকিমের পার্বত্য অঞ্চল। তাহলে একটু সবাই একটু কষ্ট করে কমেন্ট করে কি হবে উত্তর। তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় ছিল, খুব সুন্দর করে মানচিত্রে দেখিয়ে দিয়েছি কোথায় উৎপন্ন হয়েছে এবং কোন জায়গা দিয়ে প্রবেশ করেছে। ওকে, লামিয়া বলছে 8-এর ছি, রুমা 8-এর খ, আসাদুল্লাহ 8-এর সি, শাহরিয়ার 8-এর সি বলছো, শাহরিয়ার 8-এর সি। ওকে 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 ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দেখেছি কি হবে, আসামের কি লুসাই পাহাড়ের লংলেহ, এই যে লংলেহটার নামটাকে মনে রাখতে হবে। তাহলে এটি আসামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে উৎপন্ন হয়েছে এবং কোন জেলা দিয়ে, রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। তাহলে কোন জেলা, রাঙ্গামাটি। দেখো আবার লিখে দিচ্ছি রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করলো কি এই কর্ণফুলী নদী। তাহলে উৎপত্তি স্থল কি আসামের লুসাই পাহাড়ের লংলেহ। দেখো আমি এই জন্য বলছি কি এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন। তোমরা কি প্রশ্ন ব্যাংক খুললেই এই প্রশ্নগুলোর সম্মুখীন হবে, তখন কি এই জিনিসগুলো মনে হবে। আচ্ছা দেখি আরো কিছু আছে কিনা। এই যে দেখো আরেকটা 11 নম্বর আরেকটা এমসিকিউ দেওয়া আছে, কি সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে। 9 নম্বর উত্তর কি হবে বলো, সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে। এ নাম্বারে কি আছে, মনু নদী, বি নাম্বারে কি কর্ণফুলী, সি নাম্বারে করতোয়া, ডি নাম্বারে কি সাঙ্গু। দেখো এই মনু কিন্তু আবার ওই মনু না, বরিশালের মনু না, কিন্তু এটা হচ্ছে কি একটা নদীর নাম মনু। তাহলে এটা কি যারা বরিশাল অঞ্চলে বসবাস করে তারা কিন্তু কি করে ভালোবাসার সহিত বা কি এটা হচ্ছে কি তাদের একটা কথা বা একটা আঞ্চলিক কথা, সেটা হচ্ছে কি বরিশাল্লা মনু। তাহলে এটা সেই মনু না, কিন্তু এটা হচ্ছে একটা নদীর নাম মনু। তাহলে বলতো সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে। আমি কিন্তু বলেছিলাম সিকিমের পর্বত থেকে 2টা নদী উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে বলো এখানে কোনটা হবে, এখান থেকে অপশন দেখে বলো কি হবে। ওকে, নাজনীন বলছে 11B, তুলি 11B। ওকে, বাকি সবাই একটু কমেন্ট করো। শাহাদাত, রাকিব, হ্যাঁ তুমি বলছো 11C। ইয়ামিন বলছো 11C দিয়ে প্রশ্ন করে রেখেছো, কি হবে। হ্যাঁ সমস্যা নাই, ভুল করতে হবে। দেখো তোমাদের একটা কথা বলি, যদি কিছু শিখতে চাও অবশ্যই কি করতে হবে, ভুল করতে হবে। তুমি যেখানে ভুল করবা সেখান থেকে তুমি শিখবা। বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে তুমি পরীক্ষায় যেই এমসিকিউটা ভুল করছো, তুমি যদি পরে সেটাকে কারেকশন করে নাও, তুমি সেই প্রশ্নটা সারা জীবনে ভুলবা না। যখন সেই প্রশ্নটা আবার পরীক্ষায় আসবে তখন তোমার কি সেই জিনিসটা দেখলেই মনে হবে যে না এটা তো আমি ওই যে সময় ভুল করেছিলাম, তাহলে এটার উত্তর কি হবে, এটা হবে। তাহলে এটা কি আর কখনো ভুলা যাবে না। এই জন্য কি করতে হবে, অবশ্যই তোমাকে ভুল করতে হবে। যদি তুমি কোনো কিছু শিখতে যাও তাহলে অবশ্যই কি ভুল করতে হবে, ভুলের মাধ্যমে শিক্ষা নিতে হবে। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে কেউ বলছে 11C, কেউ বলছে 11B। তাহলে দেখো আমরা একটু দেখে নেই। তাহলে সিকিমের পর্বত থেকে 2টা নদী উৎপন্ন হয়েছিল, তাহলে সেটা কি, একটা হচ্ছে করতোয়া, একটা ছিল করতোয়া নদী, করতোয়া নদী, আরেকটা কি ছিল তিস্তা নদী। দেখো ভুলে যাওয়া যাবে না। তাহলে করতোয়া এবং তিস্তা নদী 2টা উৎপন্ন হয়েছিল। এখন দেখো এখানে কোনটা দেওয়া আছে, এখানে দেখো তাহলে মনু হবে না, কর্ণফুলী হবে না, সাঙ্গু হবে না, তাহলে কি আছে, করতোয়া আছে। কিন্তু এখানে তিস্তা নাই, তাহলে যদি তিস্তা যেহেতু নাই তাহলে কি হবে, অবশ্যই করতোয়া হবে। তাহলে করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায়, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে।
এই যে দেখো, এখন আরেকটা প্রশ্ন এসেছে, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি ছিল? আচ্ছা, আমরা মেঘনা নদী এখনো আসিনি, তাহলে মেঘনা নদী পরে দেখবো। ওকে, তাহলে এখন আমরা আবার মানচিত্রে চলে যাচ্ছি। তাহলে আবার আমরা মানচিত্রে চলে আসলাম। এখন এই মানচিত্র থেকে দেখো, আমরা একটু এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এখন আমরা দেখবো কি, আমরা উৎপত্তি স্থলগুলো দেখলাম এবং কোন জায়গাগুলোতে প্রবেশ করেছে সেই জিনিসগুলো দেখলাম, এবং কি বেশ কিছু এমসিকিউ সলভ করেছে, যাতে কি আমরা সহজে বুঝতে পারি যে আসলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কিনা। এখন দেখো আমরা কি করব, যে নদীগুলোর উৎপত্তি স্থল দেখলাম, বাংলাদেশে প্রবেশ দেখলাম, এখন সেই নদীগুলো বাংলাদেশে প্রবেশের পর সেগুলো কোন কোন জায়গায় মিলিত হয়েছে এবং কোন নাম ধারণ করেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো। দেখো আবারও বলছি, আজকে ক্লাসের পরে কি এই অ্যাসপেক্ট সিরিজের একটি বই তোমাদের কি করা হবে, গিফট করা হবে। সেটা কিসের ভিত্তিতে? যে যত ফ্রেন্ডদের মেনশন করতে পারবে প্লাস কি শেয়ার করতে পারবে আজকের ক্লাসটি, সে কি এই বইটা পেয়ে যাবে। তাহলে দেখো, এখন আমরা মিলনস্থলগুলো দেখি যে আসলে বাংলাদেশে প্রবেশ করে নদীগুলো কোন কোন জায়গায় মিলিত হয়েছে। এই যে দেখো, এখান দিয়ে একটা কি নদী প্রবেশ করেছিল? এই যে কুড়িগ্রাম জেলাতে একটা নদী প্রবেশ করেছে, সেটার নাম কি? কুড়িগ্রাম জেলাতে প্রবেশ করলো, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তাহলে এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদ। আরেকটা হচ্ছে কি, এই যে তোমার হচ্ছে কি, এটাকে কি বলা হচ্ছে, কি জেলা? সেটা হচ্ছে তিস্তা নদীতে প্রবেশ করলো, কি নীলফামারী জেলাতে প্রবেশ করে কোথায় লালমনিরহাটে চলে আসছে। তাহলে এই তিস্তা নদী, এই তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদী একসঙ্গে মিলিত হয়েছে কোথায়? কুড়িগ্রাম জেলায়। মিলিত স্থান দেখো, কুড়িগ্রাম জেলায় মিলিত হলো, সেই মিলিত স্থানের নাম কি? চিলমারি। দেখো, তাহলে কুড়িগ্রাম জেলার একটা জায়গার নাম, সেটা হচ্ছে কি চিলমারি। এই চিলমারিতে ব্রহ্মপুত্র নদ এবং তিস্তা নদী একসঙ্গে মিলিত হয়েছে। পরীক্ষার প্রশ্ন আসে যে কি তিস্তা নদী এবং কি ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে? তাহলে মিলিত স্থান কি? চিলমারি, কুড়িগ্রাম জেলা। যদি জেলার নাম চায় তাহলে কি হবে? কুড়িগ্রাম। আর যদি স্থানের নাম চায় তাহলে কি হবে? সেটা হচ্ছে চিলমারি জেলা। তাহলে এটার নাম কি? এখানে একসঙ্গে হওয়ার পর এখান থেকে যে নদীটা চলে আসলো সেটাকে কি বলা হচ্ছে? সেই নদীটিকে বলা হচ্ছে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তার কি? তাহলে তিস্তা নদী এখান থেকে শেষ। তাহলে চিলমারি থেকে কিন্তু তিস্তা নদীর নাম চলে গেল, তাহলে নতুন নদী চলে আসলো, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখন দেখো, ঠিক আছে, তাহলে আমরা ব্রহ্মপুত্র নদ দেখলাম। এই যে এখান দিয়ে দেখো আরেকটা নদী যে চলে আসছিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি? গঙ্গা। বাংলাদেশে প্রবেশ করলো কোথায়? রাজশাহী বিভাগের কি চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করে এইখানে এসে ঠিক এই জায়গাটা একটা জায়গার নাম, সেটা হচ্ছে কি রাজবাড়ী জেলার কি গোয়ালন্দ। তাহলে মনে রাখো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ, গোয়ালন্দ রাজবাড়ী জেলা। এই রাজবাড়ী জেলার গোয়ালন্দতে এসে কি করলো? এখানে মিলিত হয়েছে কি আরো দুইটা নদী মিলিত হয়েছে, সেটা কি? এই যে পদ্মা নদী প্রবেশ করলো এবং এখান থেকে আরেকটা নদী আসছে, সেই নদীটা আসার পূর্বে কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে ঠিক এই জায়গাটায়। সেটা কি? দেখো একটা ইতিহাস দেখে আসি। কত সালে? সেটা হচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই একটু, দেখো ঠিক 1787 সালে কি হচ্ছে? এই জায়গাটাতে একটা ভয়াবহ ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পের ফলে কি হচ্ছে? এই যে ব্রহ্মপুত্র নদটা আছে, সেই ব্রহ্মপুত্র নদ কি হলো? দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল। একটা শাখা চলে গেল কোথা দিয়ে? এই যে এখান দিয়ে ময়মনসিংহ, কি ময়মনসিংহ বিভাগ দিয়ে চলে আসলো। তাহলে এইখানে ময়মনসিংহ বিভাগ দিয়ে চলে আসলো, ময়মনসিংহ জেলা দিয়ে। ময়মনসিংহ জেলাতে একটা জিনিস কি একটা শাখা চলে গেল, সেটাকে কি বলা হচ্ছে? কি সেটা হচ্ছে পূর্ব ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এটা কি মরা নদী। তারপর এখান থেকে যে আরেকটা শাখা চলে আসলো, সেই শাখাটার নাম কি? সেটা হচ্ছে যমুনা নদী। তাহলে এই ভূমিকম্পের ফলে এখান থেকে ব্রহ্মপুত্র থেকে আরেকটা নতুন নদী উৎপন্ন হলো, সেটার নাম কি? যমুনা নদী। দেখো আমার কি একটা গান আছে কি, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। তাহলে দেখো এই যে গান, এই গানের যমুনা নদী, সেই যমুনা নদী কিন্তু উৎপন্ন হয়েছে কখন? এই 1787 সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদ থেকে একটা শাখা বের হয়েছে, সেটার নাম কি? যমুনা নদী। তাহলে দেখো আমরা একটু লিখে রাখি,
দেখো আমরা ক্লাস করার সময় কি করব, মজা মজা করে ক্লাস করবো যাতে কি বোরিং না লাগে। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখান থেকে নাম হলো কি যমুনা নদী। তাহলে দেখো যমুনা নদী কি হচ্ছে 1787 সালে ব্রহ্মপুত্র থেকে ভেঙে কি হচ্ছে যমুনা নদীর উৎপন্ন হলো। এই যমুনা নদী সম্পর্কে আরেকটা তথ্য আমাদের জানতে হবে, সেটা কিন্তু বিগত বছরে এসেছিল যে কি বাংলাদেশের একমাত্র নবীনতম নদী কোনটি। তাহলে নবীনতম নদী কি যমুনা নদী, কারণ কি এটা ব্রহ্মপুত্র নদ থেকে তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে নবীনতম নদী। পরীক্ষা এসেছিল, বিগত বছর প্রশ্ন সলভ করলে দেখতে পারবা নবীনতম নদী। তাহলে কি, তাহলে যমুনা নদীতে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কি এটা হচ্ছে একমাত্র কি নবীনতম নদী এবং ব্রহ্মপুত্র থেকে কি এটা উৎপন্ন হয়েছে। তাহলে এই যমুনা নদী ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হয়ে চলে আসলো কোথায়, ঠিক এই জায়গাটা, সেটার নাম কি গোয়ালন্দ। কি গোয়ালন্দ, তাহলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ। তাহলে এখানে মিলিত হলো কি যমুনা এবং কি হচ্ছে যমুনা এবং পদ্মা নদী মিলিত হয়েছে। তাহলে মিলিত হচ্ছে কি যমুনা এবং পদ্মা। একটু লিখে নেই আমরা, যমুনা প্লাস পদ্মা মিলিত হয়ে কি হচ্ছে, এখানে মিলিত হওয়ার পর চলে আসলো, চলে এসে কি হচ্ছে পদ্মা নামে চলে আসছে। তাহলে যমুনা ওখানে শেষ, তাহলে পদ্মা এবং যমুনা মিলিত হয়ে পদ্মা নামে চলে আসছে কোথায়, বাংলাদেশের চাঁদপুর জেলাতে। তাহলে এই যে জায়গাটা হচ্ছে কি চাঁদপুর জেলা, তাহলে এটার নাম কি পদ্মা নদী চলে আসবে, তাহলে চাঁদপুর লিখে নেই আমরা। আচ্ছা এটা মুছে দিচ্ছে, তাহলে যমুনা নদী শেষ। তাহলে এই জায়গার নাম কি চাঁদপুর। তাহলে চাঁদপুরে কি হচ্ছে, চাঁদপুরে পদ্মা নদী চলে আসলো, এখন এখানে থাক। এখন আমরা একটু আবার কি করতে যাব, বাংলাদেশের উত্তর, তাহলে ব্রহ্মপুত্র শেষ হয়ে গেল। এখন দেখো এই যে সিলেট অঞ্চল দিয়ে দুইটা নদী প্রবেশ করলো, সেটা কি একটা হচ্ছে কি সুরমা নদী, সুরমা, এবং কি আরেকটা কি ছিল কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা নদী, এই যে সুরমা এবং কুশিয়ারা নদী যে প্রবেশ করলো সিলেট জেলা দিয়ে, তারা কি করলো এই যে সিলেট বিভাগের একটা জেলা আছে এখানে, সেটার নাম কি হবিগঞ্জ, নাম হচ্ছে কি হবিগঞ্জ। দেখো একটু লিখে রাখো, হবিগঞ্জ জেলা। তাহলে এই হবিগঞ্জ জেলাতে কি করছে, এই সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে গেল, মিলিত হওয়ার পর এটার নাম কি হলো, মিলিত হওয়ার পর নাম হলো কি এই যে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। দেখো এটা কিন্তু পরীক্ষা এসেছিল বিগত বছর, আজমেরিগঞ্জ, আজমেরিগঞ্জ। তাহলে হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হচ্ছে কি সুরমা এবং কুশিয়ারা মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পর নাম হচ্ছে কি, নাম হচ্ছে কি কালনি, নাম কালনি। তাহলে এখানে নাম, নতুন নাম কি হচ্ছে কালনি, একটু লিখে নিই আমরা। কালনি নাম ধরে কি করছে এখান দিয়ে চলে আসছে ঠিক এই জায়গাটাতে। দেখো মানচিত্রের মাধ্যমে দেখলে খুব সহজে মনে থাকবে। এখানে চলে আসলো, এখানে চলে আসে। দেখো আমরা কিন্তু কি দেখলাম যে আগের যে ব্রহ্মপুত্র নদ ছিল সেটা কি করেছিল 1787 সালে ভূমিকম্পের ফলে কি হচ্ছে ময়মনসিংহ জেলা থেকে আরেকটা শাখা চলে আসছিল। সেই ময়মনসিংহ জেলা দিয়ে যে শাখাটা তৈরি চলে আসলো, সেই শাখা এবং এখান থেকে যে কালনী নদীটা চলে আসলো, কিছুদূর আসার পর এখানে কি নাম হয়ে গেছে, এখানে নাম হচ্ছে কি মেঘনা নদী। দেখো এই যে মেঘনা নদীর উৎপন্ন হয়ে গেল। তাহলে কালনী নদী কিছু দূর অগ্রসর হওয়ার পর নাম ধারণ করলো কি মেঘনা নদী। সে মেঘনা নদী এবং এখানকার কি পূর্ববর্তী যে ব্রহ্মপুত্র নদ আছে সেই দুইটা একসঙ্গে মিলিত হয়ে কি হচ্ছে, একসঙ্গে মিলিত হয়ে নাম ধারণ করলো কি মেঘনা নাম ধারণ করছে, মেঘনা নামেই চলে আসছে। কিন্তু এই যে মেঘনা এবং হচ্ছে কি এখানকার পূর্ববর্তী ব্রহ্মপুত্র নদ দুইটা মিলিত হচ্ছে কোথায়, সে মিলিত স্থানটার নাম হচ্ছে কি, সে মিলিত স্থানের নাম হচ্ছে কি কিশোরগঞ্জ জেলার ভৈরব জায়গা। তাহলে ভৈরব কি হচ্ছে একটা জায়গার নাম, সে কিশোরগঞ্জ জেলার ভৈরবে কি হচ্ছে সেটা তারা মিলিত হচ্ছে। তাহলে দেখো এইটুকু একটু মুছে দিচ্ছি, তাহলে এইটুকু দেখলাম আমরা। তাহলে এখানে কি হচ্ছে ভৈরব জেলায় মিলিত হচ্ছে, ভৈরব, ভৈরব কিশোরগঞ্জ।
মাঝে মধ্যে জেলা চাইতে পারে, কখনো কখনো কি আবার জায়গার নামও চাইতে পারে। তাহলে ভৈরব হচ্ছে কি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা। তাহলে ভৈরবে কি হচ্ছে এই মেঘনা নদী এবং কি হচ্ছে পূর্ববর্তী ব্রহ্মপুত্র নদ দুইটা মিলিত হয়ে গেল। দুইটা মিলিত হওয়ার পরে কি হচ্ছে এই মেঘনা নামে চলে আসলো কোথায়, এই যে চাঁদপুরে। সে চাঁদপুরে কোন নদী ছিল, পদ্মা নদী ছিল। দেখো আচ্ছা, সুরমা কুশিয়ারা নদী, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। কালনি, কালমি হবে না রূপা, ওটা কালমি হবে না, ওটা হচ্ছে কালনি নদী। দেখো তাহলে কি হচ্ছে এই যে মেঘনা নদী চলে আসলো, মেঘনা নদী এবং এখানকার যে চাঁদপুরে কি ছিল পদ্মা নদী, দুইটা নদী কি হচ্ছে আবার একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে সেই দুইটা নদী আবার একসঙ্গে মিলিত হয়ে কি নাম ধারণ করছে, দেখো সেটা কি নাম ধারণ করলো, মিলিত হওয়ার পর এখানে কিন্তু কি মেঘনা নাম ধারণ করে চলে গেল। তাহলে কি এখানে পদ্মা নদী শেষ। তাহলে এই যে চাঁদপুর জেলা, এই চাঁদপুর জেলাতে কি হচ্ছে, জেলার নাম কি চাঁদপুর। তাহলে চাঁদপুর জেলাতে মেঘনা নদী এবং পদ্মা নদী একসঙ্গে হয়ে কি হচ্ছে, তারা কি করলো মেঘনা নাম ধারণ করে এই যে বরিশালের এই পাশ দিয়ে চলে এসে নোয়াখালীতে কোথায় বঙ্গোপসাগরে প্রবেশ করে গেল। তাহলে কি হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরে কোন নদী চলে গেল, মেঘনা নদী। তাহলে মেঘনা নদী এখানে বঙ্গোপসাগরে প্রবেশ করলো। তাহলে কি এখানে পদ্মাও শেষ, মেঘনা নদী সর্বশেষে বাংলাদেশের কি এই যে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। তাহলে দেখো, তাহলে আমরা নদীর উৎপত্তি স্থলগুলো দেখলাম এবং মিলনস্থল দেখলাম এবং কি নতুন নামটা দেখলাম যে আসলে কোন নামে কোথায় প্রবেশ করলো। তাহলে এখন দেখো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো জিনিসগুলো একটু আরেকবার দেখে নেই। এই যে দেখো, তাহলে পদ্মা এবং যমুনা কি হচ্ছে মিলিত হচ্ছে কোথায়, গোয়ালন্দ। দেখো রাজবাড়ির গোয়ালন্দে। তাহলে দেখো এই যে এখানে কোথায় হচ্ছে, রাজবাড়ির গোয়ালন্দতে। এই যে এখানে রাজবাড়ির গোয়ালন্দ, এটাকে কি বলা হচ্ছে, রাজবাড়ির গোয়ালন্দ বলা হচ্ছে। এখানে মিলিত হওয়ার পর নাম হচ্ছে কি, নাম হচ্ছে পদ্মা। তাহলে পদ্মা নামে চলে আসলো, কোথায় গেল, চাঁদপুরে চলে গেল। তাহলে গোয়ালন্দতে মিলিত হয়ে পদ্মা নামে কি চাঁদপুরে চলে গেল। চাঁদপুরে যাওয়ার পর সেখানে কি পদ্মার সাথে কার সংযোগ হচ্ছে, মেঘনা নদী, যেটা কোথা দিয়ে চলে আসলো, সেই যে কি সুরমা কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে কোথায় চলে আসছে, সেটা চাঁদপুরে মিলিত হয়ে গেল। তাহলে পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হওয়ার পরে কি মেঘনা নাম ধারণ করলো এবং কি মেঘনা নাম ধারণ করে কিন্তু বঙ্গোপসাগরে কি পতিত হয়েছে। এখন দেখো আরেকটা কি ছিল, মেঘনা নদী এবং ব্রহ্মপুত্র নদ। তাহলে পূর্ববর্তী ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে, সেটা হচ্ছে কি ভৈরব বাজার বা কিশোরগঞ্জের কি ভৈরব বাজারে মিলিত হয়েছে। সেখানে মিলিত হয়ে নাম কি নিয়েছিল, মেঘনা নদী, যেটা পরবর্তীতে কি এই যে পদ্মার সাথে চাঁদপুরে মিলিত হয়েছিল। আরেকটা কি দেখলাম যে সুরমা এবং কুশিয়ারা নদী দুইটা কোথায়, হবিগঞ্জের আজমেরীগঞ্জে মিলিত হলো এবং নতুন নাম ধারণ করলো কি কালনী নদী, যেটা পরবর্তীতে কিছু দূর অগ্রসর হওয়ার পরে কি হচ্ছে মেঘনা নদী নাম ধারণ করেছে। তাহলে দেখো এই যে তোমার বইয়ে দেওয়া থাকবে এই জায়গাটুকু, এই স্লাইডে তোমার বইয়ে দেওয়া থাকবে, কিন্তু যখন তুমি মানচিত্রের মাধ্যমে সেই নদীগুলো দেখলা কোথায় মিলিত হলো, কোন জায়গা থেকে চলে আসলো, তাহলে কি হচ্ছে তখন এই স্লাইডটা দেখলে কি তুমি খুব সহজে মনে করতে পারবা। তাহলে দেখো এখন আমরা আরো কিছু এমসিকিউ সলভ করে আসি। তাহলে এটা করেছি 3 নম্বরে। দেখো মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। এখন আমাকে একটু অ্যান্সার করো, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত আছে, সবাই একটু বলো, তাড়াতাড়ি কমেন্ট করি সবাই একটু দেখি কে কেমন জানো। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, হ্যাঁ ভাইয়ারা একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ বলো সবাই দ্রুত কমেন্ট করো। 3 নম্বর উত্তর কি হবে, কি হচ্ছে মহাস্থানগড়, কি মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। তাহলে দেখো তোমাদের একটু বলে রাখি, মহাস্থানগড় কিন্তু কোথায়, কোন জেলায় অবস্থিত, বগুড়া জেলায় অবস্থিত। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে কি মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। এ নাম্বার কি দেওয়া আছে, গঙ্গা দেওয়া আছে, বি নাম্বার দেওয়া আছে করতোয়া, সি নাম্বার কি আছে মহানন্দা, ডি নাম্বার আছে কি ডাকাতিয়া। এখন সবাই একটু কমেন্ট করে কি হবে। ওকে ওকে, নাজনীন বলছো 3-এর এ হবে, তারপর ইবনে তাওহিদ, তাওহিদ বলছো 3-এর বি,
লামিয়া বলছো 3-এ। আচ্ছা সবাই কমেন্ট করো দেখি কারটা ঠিক হয়। ভুল করতে হবে, দেখো ভুল করলে কিন্তু শিখবা, ভুল করলেই শিখবা। তাওহিদ 3-এর বি বলছো। অন্তরা আক্তার, ওকে অন্তরা আক্তার বলছো 3-এর বি। তারপর মুতাসিম মোরশেদ 3-এর বি বলছো। ওকে থ্যাংক ইউ সবাইকে। এখন দেখো তাহলে আমরা দেখি, তাহলে দেখো এই যে মহাস্থানগড় কি, মহাস্থানগড় হচ্ছে কি করতোয়া নদীর তীরে অবস্থিত। গঙ্গা যে বলেছে গঙ্গা, এ যারা বলছো তারা ঠিক না, গঙ্গা হবে না। গঙ্গা কিন্তু দেখো গঙ্গা তো ভারতে, তাহলে গঙ্গা হওয়ার কোনো প্রশ্ন নাই। গঙ্গা নাম কোথায় ছিল, ভারতে ছিল, তাহলে গঙ্গা অবশ্যই হবে না। ডাকাতিয়াও আমরা পড়ি না, ডাকাতিয়ার সম্ভাবনা নেই, মহানন্দা হবে না, তাহলে কি হবে করতোয়া। তাহলে করতোয়া নদী কোথা দিয়ে প্রবেশ করেছে, দেখো মানচিত্র খেয়াল করো, তোমরা তো মানচিত্র ভুলে গেছো। দেখো মানচিত্র আমরা কি দেখেছিলাম, করতোয়া প্রবেশ করেছিল কোন জায়গা দিয়ে, এই যে রংপুর বিভাগে প্রবেশ করেছিল। তাহলে রংপুর বিভাগে এই যে রংপুর দিয়ে কোথায় চলে আসছিল, এই যে রাজশাহী বিভাগে কি কি হচ্ছে, বগুড়া জেলা কোথায়, রাজশাহী বিভাগে অবস্থিত। তাহলে দেখো তাহলে অবশ্যই কি এখানে করতোয়া নদী প্রবেশ করেছে, তাহলে কি হবে গঙ্গা হবে না, গঙ্গা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে উত্তর কি হবে করতোয়া নদী। তাহলে করতোয়া নদী হচ্ছে কি মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। ওকে ঠিক আছে। তারপরে তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছে, কি হয় দেখি। এটা সলভ করেছি 5 নাম্বার প্রশ্ন, যে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী। দেখো এখানে কিন্তু আমাদের কিছু টপিক দেখতে হবে, সেটা কি এটাও সলভ করার আগে দেখো আমরা একটু জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী। আচ্ছা এটা এমসিকিউ একটু সলভ করে দেখি, কেউ পারো কিনা, না পারলে তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি যে আসলে এটা কেন আসলো। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো কি হবে, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি। রূপা বলছো 5-এর-এ। আচ্ছা বাকিরা সবাই কমেন্ট করো কি হবে। মাশরাফি খান 5-এর কি বলছো, 5-এর-53 লিখছে কেন, আচ্ছা 53টি বলছো, ওকে ঠিক আছে 53টি। তারপর বাকিরা বলো, বাকিরা কি হবে। আচ্ছা ইবনে তাওহিদ 23-24 ক্লাস করেছিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো লামি বলছো 5-এর-সি। আমরা একটু দেখে নেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা। দেখো বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে কতটি, 54টা। মনে রাখো 54টা হবে, 53টা না, এটা হবে 54টা। কেন 54টা, বাংলাদেশ এবং ভারত প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে মায়ানমার। দেখো এই জিনিসটা মনে রাখো, তাহলে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের সাথে কতটি নদী আছে, মোট 57টা নদী আছে। কি নদী রক্ষা কমিশনের মতে কি মোট 57টা নদী আছে, মোট কত 57। তাহলে এই মোট 57টা নদী কি হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক নদী, তার দুইটা দেশ থেকে আসছে, সেটা কি মায়ানমার এবং ভারত। তাহলে এই দুইটা দেশের মধ্যে বাংলাদেশের মোট কতটি, বাংলাদেশের মোট 57টা নদী কি হচ্ছে আন্তর্জাতিক নদী আছে। তাহলে সেখানকার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের নদী কয়টা, 54টা। আর বাকি যে 3টা নদী আছে, সেই 3টা নদী কার সাথে, এই মায়ানমারের সাথে। সেই নদীগুলো কি কি, সেগুলো হচ্ছে কি ওই যে আমরা দেখলাম সাঙ্গু, তারপরে কি নাফ এবং মাতামুহুরি। দেখো এটা মনে রাখো, এই জিনিসটা মনে রাখো, মায়ানমারের সাথে 3টা নদী আছে, ওই 3টা বাদে বাকি যে 54টা আছে সেটা হচ্ছে কি ভারতের সাথে। সেগুলো কি, সেগুলো হচ্ছে কি সাঙ্গু, সাঙ্গু, মাতামুহুরি, মাতামুহুরি, আরেকটা হচ্ছে কি নাফ নদী। এই 3টা নদী কার সাথে, এই 3টা নদী হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক। এই 3টা যদি মনে রাখো তাহলে বাকি 54টা কি, 57 থেকে 3টা বাদ দিলে কত থাকে 54। এখানে কি আমরা অঙ্ক শিখতেছি দেখো, তাহলে কি হচ্ছে এই বাকি 54টা হচ্ছে কি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। এখানে আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কি বাংলাদেশের মোট নদীর সংখ্যা। মাঝে মধ্যে পরীক্ষা আসে বাংলাদেশের মোট নদীর সংখ্যা, মোট নদী কতটি, মোট নদী হচ্ছে 1008টি। এটা কার মতে, 1008টা হচ্ছে কি নদী, কি বাংলাদেশ নদী রক্ষা কমিশনের মতে। তাহলে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, নদী রক্ষা কমিশনের মধ্যে কথা বাংলাদেশে মোট 1008টা নদী আছে।
তার মধ্যে কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদী হচ্ছে 54টা, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে নদী হচ্ছে কি এই 3টা। তাহলে এই মোট হচ্ছে 57টা আন্তর্জাতিক নদী। ওকে, তাহলে উত্তর কি হবে? 5-এর উত্তর হবে 54। তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। এই যে এখানে আরেকটা মজার জিনিস আছে, যে নদীর কি পূর্ব নাম দোলাই ছিল। এখন দেখি ভাইয়ার একটু কমেন্ট করো তো, যে কোন নদীর পূর্ব নাম দোলাই ছিল। দেখি এটা কারা পারো, 7 নম্বর উত্তর বলো। কোন নদীর পূর্ব নাম দোলাই ছিল? যারা ঢাকার মধ্যে বসবাস করো, ঢাকার আশেপাশে যাদের বাসা আছে, তারা কিন্তু এটা জানো যে দোলাই কোন নদীর পূর্ব নাম ছিল। এখন একটু মনে করো, আমি তোমাদের বলে দিলাম ঢাকা জেলায় অবস্থিত এই নদীটার নাম। দেখে ক্লু দিয়ে কারা কারা বলতে পারো যে কোন নদীর নাম পূর্ব নাম দোলাই। সবাই কমেন্ট করো কি হবে, কোন নদীর পূর্ব নাম দোলাই। আচ্ছা, মাশরাফি বলছো 7-এর সি। ওকে, মোরশেদ বলছো 7-এর সি, বাকিরা বলো লামিয়া 7-এর সি। আচ্ছা, তোমাদের কুলু দেওয়া কি ভুলে গেল? সবাই পারতেছ? আচ্ছা আচ্ছা, কি বলছো আলমগীর জয়, তুমি কি বলছো 52টা নদী? 52টা হবে না, দেখো বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টা নদী এবং বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে হচ্ছে কত? 3টা নদী আছে, তাহলে মোট 57টা। তবে এটা কার মতে? এটা হচ্ছে বাংলাদেশ নদী রক্ষা কমিশনের মতে তথ্য। কিন্তু আরেকটা তথ্য মধ্যে কি বলা যায় 58টা আছে, তবে 58টা গ্রাহ্য হয় না, এই 57টাই বেশি গ্রহণযোগ্যতা পায়। ওকে, নাজনীন বলছো 7-এর সি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো কি হবে বুড়িগঙ্গা। তাহলে বুড়িগঙ্গার পূর্ব নাম কি? দোলাই। তাহলে উত্তর কি হবে আমাদের? দোলাই। দেখো, যারা বুড়িগঙ্গা নদীতে এসেছো, বিশেষ করে কি সদরঘাটে, তারা খেয়াল করবা এই বুড়িগঙ্গার পানি এত পরিমাণে কি কালো, সেখানে কি তুমি যদি দেখো পানির চেহারার মধ্যে কিচ্ছু দেখতে পারবে না, কালো ছাড়া কি কোনো কিছু দেখা যায় না। মনে হয় যে কি ওরছে পাতিলের কালি কি আরো বেশি স্বচ্ছ। তাহলে এই যে বুড়িগঙ্গাকে কি বলা হচ্ছে? বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই। কারণ কেন দোলাই রাখা হলো? কারণ কি এই বুড়িগঙ্গার আশেপাশে যত মিলস ইন্ডাস্ট্রি আছে সবকিছুর কি বর্জ্য এখানে পড়ছে, মানুষ গরু ছাগল থেকে শুরু করে সবকিছু কি হচ্ছে এখানে মনে করো তো ধোয়া হয়, এরকম একটা অবস্থা। এই জন্য কি পানি কি একদম কালো বিশ্রী। তাহলে কি বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে কি দোলাই। এই যমুনার পূর্ব নাম, তাহলে দেখো আমরা একটু পূর্ব নামগুলো দেখে নেই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে যমুনার পূর্ব নাম কি? যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই। জোনাই, তাহলে দেখো যমুনাতে জোনাই মিল আছে। তাহলে যমুনার পূর্ব নাম কি? জোনাই। বুড়িগঙ্গার পূর্ব নাম দোলাই। এই যে বাবা পদ্ম কি পদ্মা, এই পদ্মার পূর্ব নাম কি ছিল? পদ্মার কিন্তু দেখো আমরা কি জানি পদ্মা অনেক দীর্ঘ বড় নদী, এর কি বন্যার সময় অনেক কি করে নদী ভাঙ্গন হয়, এই জন্য এটার নাম কি কীর্তিনাশ। এই কি করে একদম কীর্তি নাশ করে দেয়, মানে কি এর আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো কি করে এ ভাঙন, নদী ভাঙনে চলে যায়। এই জন্য এটার নাম কি পূর্ব নাম ছিল কীর্তিনাশা। মনে রাখো কীর্তিনাশা। আবার কখনো কখনো কি নলিনীও বলা হচ্ছে, নলিনী, কখনো কখনো নলিনী বলা হয়, কখনো কখনো কি কীর্তিনাশা। তবে কীর্তিনাশাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কীর্তিনাশাটা মনে রাখবা। তাহলে দেখো আর যে সুরমা, সুরমা নদীর পূর্ব নাম কি ছিল? সুরমা বরাক কোথা থেকে আসলো? তাদের পূর্ব নাম কি ছিল? বরাক নদী। ভারতের নাম হচ্ছে তাদের বরাক। তাহলে দেখো আমরা এখানে 4টা নদীর পূর্ব নাম দেখে নিলাম, বরাক নদী। তাহলে এখান থেকে কি আর প্রশ্ন আসলে আমাদের কি ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যমুনা জোনাই, পদ্মা হচ্ছে কীর্তিনাশা, বুড়িগঙ্গা নদীর কালো এখানে কি সবকিছু ধোলাই করা হয়, যেন নাম কি দোলাই নাম রাখছে। আর সুরমার কি ভারতীয় অঞ্চলের পূর্ব নাম হচ্ছে কি বরাক নদী। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন দেখো আমরা আরেকটু পরের স্লাইডে চলে যাচ্ছি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এখন প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? একটু কমেন্ট করে, এখানে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যায়। দেখো আমি তোমাদের বলে, তাহলে কি হবে? এ নাম্বারে পদ্মা আছে, বি তে মেঘনা, সি তে যমুনা, ডি তে ব্রহ্মপুত্র। সবাই একটু কমেন্ট করে কি হবে? সবাই একটু কমেন্ট করো কি হবে? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এখানে কিন্তু তোমার পরীক্ষায় ভুল করে আসো, পদ্মা এবং মেঘনার মধ্যে তোমরা এখানে কনফিউশন তৈরি করে ফেলো। কোনটি দীর্ঘতম নদী? এখানে দুটো তথ্য জানতে হবে। এখন বলো যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? আমি তোমাদের বলে দিচ্ছি, পদ্মা এবং মেঘনা, এই দুইটার মধ্যে উত্তর হবে, এই দুইটা হবে না, এগুলো খুব ছোট নদী। এখন আমাকে বলো যে কোনটা হবে। আচ্ছা, নাজনীন বলছে 9-এর ডি। দেখো আমি তোমাদের বাদ দিয়েছি, ব্রহ্মপুত্র নদ, নদী নয়, এটা হচ্ছে নদ। তাহলে হবে না,
যমুনা তো অবশ্যই ছোট একটা নদী। যমুনা কি হচ্ছে, ওই যে তোমার হচ্ছে কি, সেটা হচ্ছে কি যমুনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়ে আসলো চিলমারি থেকে, সেখান থেকে মিলিত হয়ে আসে কি তার কি যমুনা নদী গোয়ালন্দ শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি ছোট নদী। আচ্ছা, রূপা বলছো 9 D, লামিয়া 9 B বলছো, মাশরাফি বলছো 9 A। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হবে, দীর্ঘতম যখন বলা হবে, দীর্ঘতমর ক্ষেত্রে শুধু পদ্মা, পদ্মা শুধু হচ্ছে কি দীর্ঘতম, যখন দীর্ঘতম বলবে তখন কি হবে, শুধু পদ্মা হবে। কিন্তু দীর্ঘতম না বললে বাকি যত কিছু বলুক সেটা কি প্রশস্ততম, গভীরতম, যত কিছু বলুক সেটা কি হবে, মেঘনা হবে। তাহলে এটা কি প্রশস্ততম, প্রশস্ততম, তারপরে কি গভীরতম, গভীরতম। তাহলে যখন দীর্ঘতম বলবে না, দীর্ঘতম বাদ থাকলেই তখন কি হবে, সেটা মেঘনা হবে। আর যখনই দীর্ঘতম হবে সেটা কি হবে, পদ্মা হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদী কি হচ্ছে, মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? দেখো এটা কিন্তু আমি তোমাদের বারবার দেখাইছি কিসে, মানচিত্রের মাধ্যমে। এখন তোমরা এটা আমাকে বলো 10 নম্বর উত্তর কি হবে। সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বাংলাদেশের কোন অঞ্চলটাতে? এখন দেখো, এ নাম্বার আছে ভৈরব, বি নাম্বার আছে চাঁদপুর, সি নাম্বার আছে দেওয়ানগঞ্জ, ডি নাম্বার আছে আজমেরিগঞ্জ। এখন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করো উত্তর কি হবে। 10-এর উত্তর কি হবে, বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে এবং মেঘনা নদীর নাম ধারণ করেছে? হ্যাঁ লামিয়া, এ হবে, ঠিক আছে। ওকে ওকে, এখন আমাকে একটু বলো 10-এর কত হবে। রূপা 10-এর বি বলছো, ওকে 10-এর বি। এখনো তোমাদের মধ্যে কনফিউশন আছে, আসলে তোমরা এখনো বুঝতেছো না আসলে কি হবে। আচ্ছা, মাশরাফি খান কি বলছো, 10-এর ডি বলছো, নাজনীন বি বলছো, মাশরাফি ডি, মোরশেদ বলছো 10-এর এ। আচ্ছা বাকিরা বলো কি হবে। বাকিরা বলো দ্রুত। তাহলে এখন দেখো বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে। তাহলে দেখো আমি তোমাদের বলছিলাম কি, সুরমা কুশিয়ারা কোন জায়গাতে প্রবেশ করলো, বাংলাদেশের সিলেট অঞ্চল। এই যে বাংলাদেশের সিলেট অঞ্চলতে প্রবেশ করে কোথায় মিলিত হয়েছে, তারা সিলেট বিভাগের একটি জেলার নাম কি, হবিগঞ্জ। সেই হবিগঞ্জের একটা জায়গার নাম, সেটার নাম কি, আজমেরিগঞ্জ। তাহলে দেখো এই হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হচ্ছে কি সুরমা এবং কুশিয়ারা। তাহলে সুরমা এবং কুশিয়ারা হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হচ্ছে, আজমেরিগঞ্জে মিলিত হয়ে নাম ধারণ করছে কি, মেঘনা নদী নাম ধারণ করলো। তাহলে মেঘনা নদীর নাম ধারণ করছে কোথায়, আজমেরিগঞ্জের, হবিগঞ্জের আজমেরিগঞ্জে মেঘনা নদীর নাম ধারণ করছে কি, সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে। হ্যাঁ ঠিক আছে, অন্তরা বি, বি হবে না, উর্মি ডি, ঠিক আছে। তাহলে দেখো এই যে কনফিউশন গুলো, এই জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই মানচিত্র সহকারে জিনিসগুলো পড়তে হবে, যাতে কি আমাদের মধ্যে কনফিউশন তৈরি না হয়। তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাক, কি আছে আর। এই যে দেখো 12 নম্বর আরেকটা প্রশ্ন, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি ছিল? উৎপত্তি স্থলে মেঘনার নাম কি ছিল? এখন একটু আমাকে বলো তো কি হবে। এ নাম্বার আছে মানস সরোবর, বি নাম্বারে কি লুসাই পাহাড়, সি নাম্বারে বরাক অঞ্চল, ডি নাম্বারে গোমতি। এখন একটু বলো 12 নম্বরের উত্তর কি হবে। সবাই একটু বলো 12 কত হবে, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি ছিল? এখানে কিন্তু আমি সরাসরি মেঘনার নামটা কিন্তু বলি নাই, কিন্তু এখানে যদি একটু টেকনিক খাটা তাহলে বুঝতে পারবা সরাসরি নাম ছিল না, মেঘনার উৎপত্তি স্থল কিন্তু সরাসরি দেওয়া ছিল না। কিন্তু এখানে কি হবে বলো। লামিয়া বলছে 12-এর এ, ওকে। তারপর লামিয়া 12 এ বলছো, রূপা মানচিত্র নাই, মানচিত্র নাই। দেখো মানচিত্র আমরা চলে যাই, দেখো মানচিত্র দেখি। এই যে দেখো মানচিত্র, তাহলে মেঘনা নদী কোন দিক দিয়ে প্রবেশ করেছে, এই যে সুরমা এবং কুশিয়ারা চলে আসলো, এই যে হবিগঞ্জ আজমেরিগঞ্জে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর এখান থেকে মেঘনা নদী চলে এসে এই যে এখানে কোথায় চাঁদপুরে মিলিত হয়েছে। এই মেঘনা নদীর তাহলে উৎপত্তি স্থল কি হবে, এটা কিন্তু তোমরা ভুল করবা। সেটা হচ্ছে কি, তোমরা কি দিয়ে রাখবা, যেহেতু এই যে কালনী নদী থেকে উৎপন্ন হলো, তাহলে তোমরা কি মনে করবা, এই হবিগঞ্জের আজমেরিগঞ্জ হয়তো বা কি মেঘনার কি হচ্ছে পূর্ব নাম বা উৎপত্তি স্থলের নাম। কিন্তু
এই মেঘনা নদী কিন্তু কি হচ্ছে, এই সুরমা এবং কুশিয়ারা নদীর মাধ্যমে তৈরি হচ্ছে। এই জন্য কি হবে, এটা হচ্ছে কি বরাক অঞ্চল, বরাক অঞ্চল। তাহলে কি হবে, মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে বরাক অঞ্চল। এই জায়গাটাকে কি বলা হচ্ছে, বরাক অঞ্চল বলা হচ্ছে, যেটা হচ্ছে কি লুসাই পাহাড় ছিল, লুসাই পাহাড়ের বরাক অঞ্চল থেকে। তাহলে এখন আমরা আবার প্রশ্ন চলে যাই। তাহলে দেখো, তাহলে কি হবে, উৎপত্তি স্থল মেঘনার নাম কি ছিল, বরাক ছিল। তাহলে সুরমা কুশিয়ারার পূর্ব নাম ছিল হচ্ছে কি বরাক, বা উৎপত্তি স্থল বরাক ছিল, এবং এই মেঘনার উৎপত্তি স্থলের নাম কিন্তু কি ছিল, বরাক ছিল। এই জিনিসটা ভুল করিও না, পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, বরাক হবে, 12C বরাক। যারা 12C বলেছে তাদের ঠিক আছে, বরাক অঞ্চল বরাক হবে, তুলি 12A হবে না। তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম, তাহলে পরের স্লাইডের দিকে কি আছে। আচ্ছা, আর কিছু নাই। এখন দেখো, তাহলে আমরা দেখো আজকে কি করলাম, আমরা বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে দেখেছি যে বাংলাদেশের যে প্রধান নদ নদীগুলো আছে সেগুলোর উৎপত্তি স্থল কোথায়, সেগুলো বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, তাদের মিলনস্থল কোথায়, এবং মিলনস্থলে মিলিত হয়ে কোন নদীর নাম ধারণ করে কোথায় পতিত হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। এবং কি আমরা বিগত বছরের বেশ কিছু প্রশ্নের সাহায্যে কি আমরা কারেন্ট কি আমরা কি প্র্যাকটিস করেছি যে বিষয়গুলো কোথা থেকে আসে। তাহলে দেখো, অবশ্যই জানাবে যে আজকের ক্লাস কেমন লেগেছে, সবাই বুঝতে পেরেছে কিনা অবশ্যই জানাবে। তাহলে কি ছিল তোমাদের জন্য আজকে, কি ছিল প্রাইস ছিল, সেটা হচ্ছে কি আজকের ক্লাসে যে সর্বোচ্চ মেনশন করতে পারবে, শেয়ার করতে পারবে, সে কি এই যে অ্যাসপেক্ট সিরিজের এই বইটি উপহার পাবে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করবা যে আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কিন্তু ঢাবি খনিক সপ্তমূলন ব্যাচ, যেখানে তোমরা যুক্ত হলে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বই একদম সম্পূর্ণ বিনামূল্যে, সাথে পাচ্ছ ইউনিভার্সের আইকনিক টি শার্টটা সম্পূর্ণ ফ্রি। এবং আমাদের এই কোর্সে তোমরা হচ্ছে 5 তারিখ ওরিয়েন্টেশন, 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এখন 31 অগস্ট পর্যন্ত আমাদের একটা স্পেশাল অফার চলছে, সেই অফারে কিন্তু তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তাহলে দেরি না করে আমাদের সাথে পেজে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা হটলাইনে যোগাযোগ করে অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলো। আর সব একটু জানাও কেমন লেগেছে তোমাদের ক্লাসটা। হ্যাঁ, তাহলে কি করতে হবে, সময় শেষ হওয়ার আগে সুযোগকে কাজে লাগাইতে হবে। দেখো, অফার কিন্তু বেশি দিন নাই। তাহলে অফার শেষ হওয়ার আগে কি করতে হবে, কোর্সে এনরোল করতে হবে। তাহলে কি সময়ের 1 অসময়ের কি 10 তাহলে এখন মাত্র কত, মাত্র 2999 টাকায় ভর্তি হতে পারছো। কিন্তু অফার শেষ হয়ে গেলে কততে ভর্তি হতে হবে, তখন 4500 4500 টাকাতে ভর্তি হতে হবে। তাহলে অবশ্যই কি এই অফারটা কাজে লাগাইতে হবে। আচ্ছা, ওকে। আমাদেরকে নাজনীন ঝুমুর বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। উর্মি বলেছে আলহামদুলিল্লাহ খুব ভালো, ওকে ফাইন। লামিয়া বলেছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। রূপা বলেছে অনেক ভালো ছিল, ওকে ফাইন। সবাই একটু জানাবা। তুলি বলেছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ওকে থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের সাথে আবারও আমাদের আগামীকালকে আমাদের কিন্তু শিডিউল ক্লাস থাকবে। তোমরা জানো যে 4 তারিখ পর্যন্ত আমাদের শিডিউল ক্লাস রাখা আছে। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই করবা সন্ধ্যা 7:30 এবং রাত 9টায়। এবং প্রত্যেক দিনই তোমাদের জন্য বিভিন্ন উপহার থাকবে। আজকে কারা বিজয়ী তাদের তালিকাটা কালকে প্রকাশ হয়ে যাবে আমাদের পেজ থেকে। এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ প্রত্যেক দিনই আমরা গিফট পাঠাচ্ছি। শিক্ষার্থীরা ওগুলা রিভিউ কিন্তু আমাদের ইউনিভার্স গ্রুপে অলরেডি দিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।